আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু তাড়াতাড়ি বলেন, আমরা ক্লাস স্টার্ট করে দিব। ওকে, সবকিছু কি ঠিকঠাক আছে? একটু দেখেন তো। ওকে, সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন তো। হ্যালো হ্যালো, আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক থাকবে, আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন তো। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। ওকে, আসেন। হোপফুলি সাউন্ড ঠিকঠাক আছে। আমরা বুয়েট প্রশ্ন ব্যাংক সলভ করতেছিলাম। আমাদের কিন্তু শেষ, গুণগত রসায়ন শেষ, আপনারা খুব ভালো করে জানেন তাই না? তো বুয়েট কোশ্চেন ব্যাংকের আমরা 2020 পর্যন্ত সলভ করছিলাম। আজকে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বাকি 5 বছর শেষ করা, অ্যান্ড দেন বাকিগুলো কে করবে? আপনি করবেন। আমার এন্ড থেকে আমি কোনো কিছু বাকি রাখি নাই, রাইট? দেখেন, আমার এন্ড থেকে আমি কোনো কিছু বাকি রাখি নাই। আপনি খুব ভালো করে জানেন যে ভাইয়া একদম ডিটেলস আপনার 22টা লেকচার দেওয়া হয়েছে। লেকচার 1 থেকে 22 কি আমাদের একাডেমিক লেকচার ডিটেলস। লেকচার 23 হচ্ছে আমাদের সিকিউ এমসিকিউ, তাই না? সিকিউ এমসিকিউ শেষ। তারপর লেকচার 24 কি বলেন তো? ঢাকা ভার্সিটি আর সাস্টের প্রশ্ন ব্যাংক সলভ করাই দিছি। লেকচার 25-এ কি করেছি বলেন? লেকচার 25-এ মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করে দিয়েছি। লেকচার 26-এ কি করছি বলেন? বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ করাইছি। এটা পার্ট 1 ছিল, আর লেকচার 27-এ হচ্ছে পার্ট 2। পার্ট 2 ডান। এই তো আমাদের জার্নি, তাই না? এন্ড এগুলোর এক্সাম হয়ে গেছে। ডিও সাস্টের এক্সাম হয়েছে, মেডিকেলের এক্সাম হয়েছে। বুয়েটের এক্সাম এখনো নেই, নিব সামনে। আজকের ক্লাসটা শেষ করে তারপরে অ্যানাউন্স করব। বুঝা গেছে? ডান। তো আমাকে বলেন সবকিছু কি ক্লিয়ার আছে কিনা। ওকে, দেন আমরা স্টার্ট করে দিব। আপনি দেখেন, এখন একটা একটা ক্লিয়ারলি বলি, আমাদের আজকের ক্লাসটা শেষ হইলে আমি আলাদা করে ভিডিও বানাবো। যারা নতুন ভর্তি হচ্ছেন বা যারা নতুন জয়েন হয়েছেন তাদের জন্য আপনারা কখনোই ঢাকা ভার্সিটি আর সাস্টের ক্লাস করবেন না। মেডিকেল, বুয়েট কোশ্চেন এগুলো করবেন না। আপনার প্রধান কাজ হচ্ছে লেকচার 1 থেকে 22 পর্যন্ত করা। লেকচার 1 থেকে 22 পর্যন্ত করে লেকচার 23ও নিজে নিজে না নিজে নিজে করা আর কি, এগুলো আপনি নিজে নিজে করবেন। না পারলে ক্লাস দেখবেন, না পারলে ক্লাস দেখবেন। দেখেন, আমি চাইলে এগুলো নাও করাইতে পারতাম, আমি লেকচার 1 থেকে 22 পর্যন্ত করায় অন্য চ্যাপ্টার শুরু করতে পারতাম। পারতাম কিনা বলেন? পারতাম না? পারতাম। বাট এগুলো কেন করাচ্ছি? অবশ্যই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার জন্যই তো করাচ্ছি, তাই না? তো যারা নতুন ভর্তি হচ্ছেন তারা অবশ্যই 1 থেকে 22 পর্যন্ত করেন। এগুলো নিজে নিজে করবেন, না পারলে ক্লাস দেখবেন, না পারলে ক্লাস দেখবেন, বাট এগুলো নিজে নিজে করবেন। ঠিক আছে? ডান ভাইয়া? আমার মনে হয় ডান। ওকে, তাহলে আসেন আমরা আজকের পড়ালেখা স্টার্ট করে দিই। আমরা আগের দিন দেখেন, আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা বুয়েট 20 পর্যন্ত করেছিলাম, মনে আছে? বুয়েট 20 পর্যন্ত করেছিলাম। এখন আমরা বুয়েট 19 থেকে স্টার্ট করব। দেন আমরা হচ্ছে গিয়ে আজকের পরে আর পড়াবো না। হ্যাঁ, আজকের পরে বুয়েট প্রশ্ন ব্যাংকের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, বুয়েট আমরা 19-20-এ চলে যাই। আসেন। ওকে, তাহলে আজকের লেকচার হচ্ছে বুয়েট 19 থেকে। এগুলো সলভ করানোর কিছু না, এগুলো ম্যাক্সিমামই আপনি পারেন। জাস্ট একবার ভাইয়া দেখাই দিব, এতটুকুই, তাই না? একবার ভাইয়া দেখাই দিব। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। ঠিক আছে? বলেন সবকিছু কি ঠিক আছে? আমরা শুরু করে দিব কিন্তু, হ্যাঁ আমরা শুরু করে দিব একটু তাড়াতাড়ি। এন্ড এগুলোর উপর এক্সামও নিব ভাইয়া, এগুলোর উপর এক্সামও নিব। কেমন? এগুলোর উপর এক্সামও নিব। তাড়াতাড়ি আসেন। তাহলে আমরা শুরু করে দিই, আমাদের পড়ালেখা শুরু করে দিই। ওকে ওকে, মেডিকেলেরটা এই কে রে? মেডিকেলেরটা নেওয়া শেষ ভাইয়া। মেডিকেলেরটা কে নেয় নাই? কে এই কে নেয় নাই বলো? মেডিকেলেরটা কে নেয় নাই? যদি এনাম ভাই মেডিকেলেরটা না নিয়ে থাকে তাহলে এনাম ভাইয়ের কাছে পড়ো না। ওকে, মেডিকেলের ক্লাস নিয়ে নিছি। ওকে ওকে, আসো। তাহলে আসো, দেখো এই প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, তারপরে পড়ালেখা স্টার্ট হবে। বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তির সমীকরণ থেকে হিসাব করা যায়। ওকে, এন হলো কোয়ান্টাম সংখ্যা। ওকে, ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফলে বামার সিরিজ উৎপন্ন হয়। ভালো করে এই লাইনটা পড়ো। ইলেকট্রন 3 নাম্বার থেকে আসে আর বামার শক্তি
বামার শক্তি মানে বামার সিরিজে থাকে। ওকে, তাহলে বলছে বিকিরিত ফোটনের শক্তির সমীকরণটি লেখো, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা, আমাদের কাজ কিন্তু কম, দেখো আমাদের কাজ কম। আসো আমরা তাহলে সলভে চলে যাই। ওকে, আমরা তাহলে সলভে চলে যাই। ওকে, আসো তাহলে 1 নাম্বার সলভ করব। কি বলেছে এখানে? বলেছে 3 নাম্বার থেকে বামার সিরিজে আসছে, দ্যাট মিন্স n1 ইকুয়াল কত 2 ইন্টু ইকুয়াল কত 3, তাই না? ইন্টু ইকুয়াল 3। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, আমরা এখান থেকে কি লিখতে পারি বলেন তো? এখান থেকে আমরা সূত্রটা লিখে ফেলতে পারবো না? 1/λ। এখান থেকে কি লিখতে পারবো বলেন তো? আর এইচ, এটা কিন্তু হাইড্রোজেনের জন্য বলেছে, বুঝছেন? হাইড্রোজেনের জন্য না বললে, হাইড্রোজেন না বললেও হাইড্রোজেন ধরে নিব, কেন? বামার বলছে, দ্যাট মিন্স হাইড্রোজেন। ওকে, 1/n1 এর স্কোয়ার, দ্যাট মিন্স 2 এর স্কোয়ার, 1/n2 এর স্কোয়ার, দ্যাট মিন্স 3 এর স্কোয়ার। ওকে, শেষ। এতটুকুর কাজ শেষ। শেষ। এবার আসেন, এখান থেকে আমরা কি যে 2 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাব, বাট আমাকে বলেছে শক্তির সমীকরণটি বের করো। তাহলে আমরা কি জানি দেখেন তো, শক্তির সমীকরণ কি বলতো? hc/λ। তার মানে আমি এখান থেকে লিখতে পারি না h ইন্টু সি ইন্টু 1/λ, বা আমি এখান থেকে লিখতে পারবো hc, এই 1/λ ইকুয়েশনটা লিখে দেন, আর h 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার। আমাদের কাজ শেষ না? শেষ। এখান থেকে চাইলে তুমি অ্যান্সারও বের করে ফেলতে পারো। আবার তোমাকে যদি বলে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তো আরো সোজা। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করো তো আরো সোজা। জাস্ট এতটুকু থেকেই কি করা যাবে? তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। 2 নাম্বার ইকুয়েশন, এতটুকু থেকে কি বের করা যাবে? তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। তাহলে ল্যামডার ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আসো আমরা একটু বের করে ফেলি ল্যামডার ভ্যালুটা। তাহলে আমরা কি জানি? আমরা যেভাবে করবো এইভাবে 109 6 7 8 ইন্টু 1/4 মাইনাস 1/9। ডান ডান, যা হয়েছে হয়েছে। ওকে, তাহলে 1/λ ভ্যালুটা পেয়ে গেছি, 1/λ ভ্যালুটা পেয়ে গেছি, পাইছি কিনা? 1/λ ভ্যালুটা পেয়ে গেছি। ওকে, এবার এটার উল্টায় দাও, 1/, অ্যান্সার করো, যা আসবে আসবে। এরপর এটারে কি করবা? তুমি যখন ন্যানোমিটারে নিবা তখন দেখবা কত আসবে, 656 ন্যানোমিটার আসবে। এই যে আমার আসছে 6.56 × -5, ল্যামডার ভ্যালু কি আসছে? 6.56 × 10⁻⁵। এটা কিসে আসছে? সেন্টিমিটারে আসছে। তাহলে আমরা কি করব? আমরা এটা ন্যানোমিটারে নিব, তাহলে 656 ন্যানোমিটার হয়ে যাবে। এটা কোন জায়গায় আসবে বলো তো? 10⁻7 গুণ দিলেই হয়ে যাবে, তাই না? 10⁻7 গুণ দিলেই ন্যানোমিটার হয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্ন সলভ শেষ। আমাকে একটু বলো তো ভাইয়া, এক ডান বলো, এক ডান, ফাস্ট 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 বলো, এক ডান তাড়াতাড়ি। ওকে, বলো তাড়াতাড়ি বলো। কোনো কিছু কি বাকি রেখেছি? বই দাগিয়ে একটা ক্লাস ভাইয়া, বই দাগিয়ে ক্লাসও রেডি আছে, তোমার টেনশন নাই ভাইয়া। কেন টেনশন করো ভাই? তুমি কার কাছে পড়তেছো? তুমি আমার কাছে পড়তেছো না, তো তোমার দায়িত্বটা কার? তোমার দায়িত্ব আমার না। বই দাগিয়ে দিব মানে কি? মেডিকেল, দেখো বই দাগাই দিতে হয় কেন? বই দাগাই দিতে হয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, বলো তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বই দাগাই দিতে হয়। সো বই দাগানোর জন্য যা যা লাগবে না লাগবে সব কে পড়াই দিবে ভাই? আমি পড়াই দিব। তোমার কি এত কিছু পড়তে হবে নাকি আমি পড়াই দিব? আমি পড়াই দিব। তোমার টেনশন কি? বই দাগানো ক্লাস কখনো একাডেমিকের জন্য না। একাডেমিকের জন্য তোমার লেকচার 1 থেকে 22। বই দাগানো ক্লাস কিসের জন্য না বলো তো? একাডেমিকের জন্য না। শেষ। ওকে, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে বলো? ওকে, ডান। আসো, দেখ, এগুলো আর পড়াবো না, এগুলো সব আগের দিনই পড়াই ফেলছি। বুয়েট 19-20 আসছে। কি আসছে দেখো তো? জিঙ্কের, জিঙ্ক, আয়রন, ফেরিক, অ্যালুমিনিয়াম, 4টা ভিন্ন ভিন্ন জলীয় দ্রবণ আছে। তাদেরকে শনাক্ত করার জন্য একটি বিকারকের নাম লেখো এবং শনাক্তকারী বিক্রিয়া দেখাও। মনে আছে আপনার? এই 4জনকে শনাক্ত করা যায় কাকে দিয়ে বলেন তো? এই 4জনকে শনাক্ত করা যায় NH4OH দিয়ে, তাই না? NH4OH দিয়ে, মনে আছে? NH4OH দিয়ে। দেখেন তো NH4OH দিয়ে কি করা যায়? NH4OH দিয়ে 4জনকেই শনাক্ত করা যাবে। NH4OH দিয়ে আমরা সবাইকে শনাক্ত করতে পারি। ফেরাস, ফেরাস, ফেরিক, কপার, কপারটা দিচ্ছি না কেন, আমার প্রশ্নের জন্য লাগবে না। জিঙ্ক, অ্যালুমিনিয়াম। মনে আছে? তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা মনোযোগ দিয়ে খেয়াল করো তো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ফেরাসের সাথে বিক্রিয়া করে কি করবে বলো তো?
ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ কালার তৈরি করবে, মনে আছে? এবার এটা কি করবে? ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি কালার তৈরি করবে। এটা কি করবে বলতো? জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা কালার পদক্ষেপ তৈরি করবে। আর এটাও কি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা জেলির মতো তৈরি করবে। তোমার কাজ হচ্ছে 4টা বিক্রিয়া লিখে দেওয়া। এইভাবে লিখো না, তুমি 4টা বিক্রিয়া লিখে দিও। তোমাকে বিক্রিয়া লিখতে বলছে, মানে এই যে তুমি এইভাবে বিক্রিয়া লিখে দিবা। কেমন? এইভাবে বিক্রিয়া লিখে দিবা। এই যে দেখো, ওরা সিরিয়ালে দিছে, ওরা প্রথমে দিছে জিঙ্ক, তাহলে তুমি কি করবা? ওর সাথে বিক্রিয়া দিয়ে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ দেখাবা। এই যে আয়রন, আয়রনের সাথে সবুজ দেখাবা। এই যে ফেরিক, বাদামি দেখাবা। এই যে অ্যালুমিনিয়াম, সাদা দেখাবা। তার মানে এগুলা কি ভাইয়া সব পড়াই দিছি না? এগুলা কিন্তু সব লেখায় দিছি, একদম আয়ন শনাক্তকরণের কাছে কিন্তু ধরে ধরে লেখায়ও দিছি। মনে আছে তোমার? আশা করি তোমার মনে থাকবে। তোমাকে প্রত্যেকটা বিক্রিয়া সহ লেখাই দিছি ভাইয়া। তো তুমি 4টা বিক্রিয়া লিখে দিয়ে আসবা। কেন লাগতেছে বিক্রিয়াগুলো? দেখছো বুয়েটে আসছে। বুয়েটে আসছে কিনা? আসছে। তাহলে তোমাকে এগুলা পড়ে যাইতে হবে। বুঝা গেছে? ওকে ওকে, ডান। আসো, তারপরে এই যে এই ধরনের কিছু এক্সট্রা প্রশ্ন আসে, এগুলো একটু পড়ে ফেলবা। নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন পরমাণুগুলো আয়ার রেডিয়েশন শোষণ করে না কেন? আয়ার রেডিয়েশন শোষণ করে না কেন? কারণ তাদের অযুগ্ম ইলেকট্রন নাই। এই ধরনের কিছু বেসিক প্রশ্ন আসে, এগুলো পড়ে ফেলতে হবে। তারপর আসো, ওকে, আমরা একটা ম্যাথ করি, অনেকদিন ধরে ম্যাথ করি না, সেই ম্যাথটা একটু করে ফেলি। বুয়েট 18-19, দেখো বুয়েট 18-19-এ আসছে। এটা কি? এটা হচ্ছে দ্রাব্যতার একটা অঙ্ক, তাই না? এতে কোনো অদক্ষেপ পড়বে কিনা? এটা কার অঙ্ক? এটা দ্রাব্যতার অঙ্ক। কার অঙ্ক? দ্রাব্যতার অঙ্ক। দ্রাব্যতা, অদক্ষেপের অঙ্ক। ওকে, তাহলে আসো আমরা একটা কাজ করি, বক্সটা করে ফেলি। বক্স বক্স বক্সের ভিতরে কি আছে দেখো? সিলভার নাইট্রেট আছে 200 ml, সিলভার নাইট্রেট। এরপর কি আছে দেখো? 100 ml 4.5 × 10⁻⁵ Na2S। এতে কি কোনো অদক্ষেপ পড়বে? ওকে, তাহলে তুমি একটা জিনিস দেখো ভাইয়া, এদেরকে যখন আমরা বিক্রিয়াটা দিব, এদেরকে বিক্রিয়া দিব না, আগে আমরা বিক্রিয়া দিব, তাই না? তাহলে সিলভার নাইট্রেট আর Na2S এর যখন তুমি বিক্রিয়া দিবা, তাহলে তোমার তখন কি পড়বে বলো তো? সিলভার সালফাইড আর সোডিয়াম নাইট্রেটের যৌগ তৈরি হবে। এখন খেয়াল করো তো, তুমি কি জানো না? দেখো তো সোডিয়াম নাইট্রেট কি? সোডিয়াম নাইট্রেট হচ্ছে হাইলি সলিউবল সল্ট। হাইলি সলিউবল মানে ও কিন্তু অদক্ষিপ্ত হবে না। তাহলে অদক্ষিপ্ত কি হবে বলো তো? এই যে এই বান্দা অদক্ষিপ্ত হবে, তাই না? এই যে এই বান্দা কি হবে? অদক্ষিপ্ত হবে। এই বান্দা অদক্ষিপ্ত হবে। এটা কিন্তু থিওরি থেকে তোমার শিখতে হবে, তাই না? এখন দেখো, কেন এটা ভাইয়া থিওরি থেকে কেন শিখতে হবে? আপনি তো শিখাইছিলেন একজনের কেএসপি দেওয়া থাকবে, একজনের কেআইপি বের, তারই কেআইপি বের করতে হবে। এখন ক্যাচটা দেখো, এই যে সিলভার সালফাইড, এই যে সিলভার সালফাইড, এই সিলভার সালফাইড ওর কেএসপি দেওয়া আছে, প্রশ্নে বলা নাই। মানে প্রশ্নে কিন্তু দিয়ে দিছে জাস্ট কেএসপি, বাট এই কেএসপিটা কার? সিলভার সালফাইডের। এটা কি তোমারে বলে দিছে? না। তার মানে কি? তোমাকে থিওরি থেকে শিখতে হবে। কি শিখতে হবে? থিওরি থেকে শিখতে হবে। যে ভাইয়া এই যে Ag2S, Ag2S কি? Ag2S হচ্ছে গিয়ে একটা তোমার স্প্যারিংলি সলিউবল সল্ট, মানে ও অদক্ষিপ্ত হবে। ও কি হবে? অদক্ষিপ্ত হবে। আর ও কি? অদক্ষিপ্ত হবে না। সোডিয়াম নাইট্রেট কি? হাইলি সলিউবল। তাহলে ও যে অদক্ষিপ্ত হবে, এটা তোমার থিওরি থেকে বুঝতে হবে। এন্ড ওরই কি দেওয়া আছে? কেএসপি দেওয়া আছে। ওরই কি দেওয়া আছে দেখো তো? কেএসপি দেওয়া আছে। কেমন? ওকে, ফাইন। তাহলে এখন আসলে আমরা কি করব বলো তো? আমরা আসলে সিলভার সালফাইড নিয়ে কাজ করব। তাহলে কেআইপি কি হবে বলো তো? কেআইপি কি হবে? কেআইপি হবে ডান। এবার মনোযোগ দিও। তাহলে এই সিলভার প্লাসের ঘনমাত্রা কি হবে বলতো? আমরা পড়ছিলাম, মনে করে দেখো। এই সিলভার প্লাসের ঘনমাত্রা কি হবে? ভালো করে তাকাবা।
সিলভার কি এখানে ছিল? এই সিলভার কি এখানে ছিল? না, সিলভার আগে কই ছিল? সিলভার ছিল আগে এইখানে। তাহলে এইখানের আয়তন কত? 200। এখানের ঘনমাত্রা কত? এত। এখানে সিলভার আছে কয়টা? একটা। তাহলে এই উপরে কি হবে? উপরে হবে তাদের আয়তন ইনটু ঘনমাত্রা। ঘনমাত্রা কত? 1.3 10⁻³ ক্লিয়ার? ওকে। আছে কয়টা? সিলভার আসিল কয়টা? একটা আসিল। আর টোটাল কত? 300 ml। দেখো টোটাল কত ml? 300 ml ইনটু আবার 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 স্কোয়ার আছে কিন্তু একটা। হ্যাঁ স্কোয়ার আছে, এই ভুলা যাবে না ভাইয়া, দেখ স্কোয়ার আছে। এবার সালফাইড S2 মাইনাস সালফাইড কি হবে? দেখো কি হবে বলো? 100 ml সালফার আসিল। এখানে ছিল সালফার? না, এখানে ছিল না, সালফার ছিল আগে এইখানে। তাহলে সালফারের 100 ml এত ডিভাইড বাই 300। এইটা তুমি ক্যালকুলেশন করবে এখন। এইটা ক্যালকুলেশন করে তোমার কাজ শেষ। তাহলে তোমার কেআইপি বের হয়ে যাবে। আসো তাহলে আমরা কেআইপিটা বের করি। তাহলে কি হবে দেখো, 200 ইন্টু 1.3 10⁻³ ইন্টু 1 300 স্কোয়ার ইন্টু 100 ইন্টু 4.5 ইন্টু 10⁻⁵ ইন্টু 300 কত আসে দেখো? 1.12 10⁻11। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এটাই তো আমার কেআইপি তাই না? তাহলে কেআইপি বড় নাকি কেএসপি বড়? 10⁻⁻49 আর 10⁻11 কে বড়? 10⁻11 বড়। তার মানে হচ্ছে কেআইপি বড় কেএসপি থেকে। কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় তার মানে কি অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? অবশ্যই অদক্ষেপ পড়বে। শেষ। বলো দুইজন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কোনো কাজ আছে এখানে? ওকে ডান ডান, সুন্দর। এরপর আসেন আমরা পরেরটা করি। আসো তারপর এই যে এই প্রশ্নটা কিন্তু আগেও সলভ করাই দিছি। দেখো এই প্রশ্নটা কিন্তু বুয়েট 23-24 আসছে। এই প্রশ্নটা বুয়েট 23-24 আসছে। বুয়েট 23-24 আসছে এই প্রশ্নটা, মনে আছে তোমার? আমার কিন্তু একদম সাল সহ মনে থাকে এটা কোন সালে আসছে বুয়েটে। ভালো করে তাকাও, দেখো ভাইয়া করাই দিছে এটা। এটা বুয়েট 23-24 আসা প্রশ্ন। আমার একদম সাল সহ মনে থাকে, সাল সহ মনে থাকে। এই দেখো, এই দেখো বুয়েট 23-24 আসছে এই প্রশ্নটা। পাইছো? দেখো এই প্রশ্নটা বুয়েট 23-24 আসছে, বুয়েট 18-19 আসছে। এই যে বুয়েট 18-19 আসছে, বুঝা গেছে? আমার কিন্তু একদম সাল সহ মনে থাকে যে এটা বুয়েটে কত সালে দিছিল। তো তোমাকে করাই দিছি না? এটা করাই দিছি। ওকে আসো তারপরে। ওকে এই জায়গায় কিছু বিক্রি আছে, এগুলো একটু দেখে রাখবে, এগুলো এক্সট্রা জিনিস, এগুলো একটু শিখে রাখবা। কিরকম দেখো, অম্লীয় ফেরিক সালফেট লবণের সাথে অতিরিক্ত অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করলে কি ঘটবে? এটা দেখো আমি তোমাকে বুঝাই দিই, বুঝছো? এগুলো তোমার পড়ার দরকার নেই, তুমি নিজের মতো করে যা শিখছো তা পড়বা। তুমি নিজের মতো করে যা শিখছো সব যে তোমার, মানে দেখো এখানে এই জায়গায় যে সলিউশনটা দেওয়া আছে সব যে তোমার এরকম হয়ে যাবে কোনো কথা নাই। তুমি যা পারো। দেখো তোমার কি মনে আছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে আমরা ফেরিক সালফেটকে শনাক্ত করছিলাম? দেখো তো, মনে করে দেখো। এই যে এটা কি ফেরিক আয়ন না? দেখো তো ফেরিক আয়ন না? ফেরিক, ফেরিক। তারপরে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এই মনোযোগ দিয়ে খেয়াল করো, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তাহলে কি হবে এখান থেকে? মনোযোগ দিও। তাহলে এখানে কি হবে? ফেরিক থায়োসায়ানেট হবে। ওকে, ফেরিক থায়োসায়ানেট হবে আর অ্যামোনিয়াম সালফেট হবে। তোমার কি মনে আছে এই কালারটা কি ছিল? এই কালারটা ছিল রক্ত লাল কালার, মনে আছে?
রক্ত লাল কালার ছিল, রক্ত লাল, মনে আছে অ্যামোনিয়াম থায়োসাইনেটের সাথে। তার মানে তোমাকে অবশ্যই কি করতে হবে ভাইয়া, একাডেমিক চ্যাপ্টার চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পেপারও আছে, এটার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিব, টেনশন নিও না। কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোর্স আমরা লঞ্চ করে দিব, টেনশনের কোনো কারণ নাই। আসো, কক্ষ তাপমাত্রায় কপার সালফেট দ্রবণে ধীরে ধীরে অ্যামোনিয়া যোগ করলে কি হবে, মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে তোমার এখানে আসলে মেইন পড়ালেখাটা আছে, তোমার এখানে পড়ালেখা আছে, অনেক পড়ালেখা আছে, বুঝছো? তোমার এখানে অনেক পড়ালেখা আছে, তোমাকে পড়ালেখাটা করে যাইতে হবে। এই যে কপার সালফেট দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে কি হবে, মনোযোগ দিয়ে খেয়াল করো তো, আমরা এটা পড়ছিলাম কিনা, মনোযোগ দিও। মানে তুমি যে বিক্রিয়া জানো, দেখো এই বিক্রিয়া আর এই বিক্রিয়া মিলবে না, বাট তুমি যে বিক্রিয়া জানো তুমি ওই বিক্রিয়াটাই দিবা, তুমি যে বিক্রিয়া জানো ওই বিক্রিয়া দিবা, তোমাকে তারা নাম্বার দিয়ে দিবে। তুমি কি জানো ভাইয়া, কপার সালফেটের সাথে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি হবে বলেন তো, এখানে ক্ষারীয়, এই দেখো এগুলো শিখাইছে কিন্তু ভাই, এগুলো সব শিখানো হয়েছে, ক্ষারীয় কপার সালফেট তৈরি হবে, তাই না? ক্ষারীয় কপার সালফেট তৈরি হবে, আর সাথে অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। কি তৈরি হবে? অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে সাথে, তাই না? এই যে আমাদের যে ক্ষারীয় কপার সালফেট, হ্যাঁ ক্ষারীয় কপার সালফেট, ক্ষারীয় কপার সালফেটের সাথে তুমি যদি অ্যামোনিয়াম সালফেট, মানে যা তৈরি হয়েছে এটার সাথে যদি আবার এক্সট্রা অ্যামোনিয়ার দ্রবণ অ্যাড করো, তখন কি হবে বলতো? টেট্রাঅ্যামিন কপার সালফেট হবে, টেট্রাঅ্যামিন কপার সালফেট হবে। তোমার কি মনে আছে? টেট্রাঅ্যামিন কপার সালফেট হবে, সাথে পানি হবে। এই দেখো তো, মনে করে দেখো তো, এইটা কি তোমার হালকা নীল না? এই আগের দিনও পড়াইছিলাম, এটা হালকা নীল না? এটা হালকা নীল। আর এটা কি বলতো? এটা হচ্ছে গাঢ় নীল। মনে করে দেখো, এটা হচ্ছে গাঢ় নীল। এটা গাঢ় নীল। ওকে, তাহলে এটা হচ্ছে হালকা নীল, এটা হচ্ছে গাঢ় নীল, এটা হচ্ছে হালকা নীল, এটা হচ্ছে গাঢ় নীল। বুঝাইতে পারছি? এটা হচ্ছে হালকা নীল, এটা হচ্ছে গাঢ় নীল, এটা হালকা নীল, এটা গাঢ় নীল। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই বিক্রিয়া, এই বিক্রিয়া কিন্তু আগের দিনও দেখাইছিলাম, এই বিক্রিয়া আগের দিনও দেখাইছিলাম। তুমি তাকায় দেখো, বইয়ের 24-25 আসছিল একটা রিটেন প্রশ্ন, বইয়ের 24 একটা রিটেন প্রশ্ন আসছিল, দেখো এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, কই গেল? এই যে দেখো, মনে আছে? এই যে কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি হালকা নীল অধক্ষেপ তৈরি করে, এই হালকা নীলটা পরবর্তীতে আরেকটা বিক্রিয়া দিয়ে কি তৈরি করবে? গাঢ় নীল অধক্ষেপ তৈরি করবে। তুমি যা পারো তোমাকে ওইটাই প্রশ্ন দিবে। দেখো এটা বুয়েট 17-18 আসছে, তোমাকে এই প্রত্যেকটা বিক্রিয়া আমি ভাই শিখাইছি না? ওকে, তারপরে জিঙ্ক ক্লোরাইডের সাথে কপার ক্লোরাইড অম্লীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি হবে? যেমন এই জিনিসটা আমি তোমাকে শিখাই নাই, তুমি 4টার ভিতরে তুমি মানে 3টা প্রশ্নের ভিতরে তুমি কয়টা পারো? 2টা পারো। ভাই এটা কেন শিখার নাই ভাইয়া? প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। এই যে বিক্রিয়াটা, এটা তুমি কিন্তু তোমার বইয়ে পাবা না, এটা আমরা অ্যাডমিশনের সময় পড়াই, মানে এক্সট্রা অনেক কিছু আছে। বুয়েট অ্যাডমিশন তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা ইন ফিউচার, তাদের 95% আমি 2 বছরের ভিতরে শেষ করাই ফেলবো। আর কি থাকে 5%, ওই 5% কখন? ইন্টার পরীক্ষার পরে। বুঝা গেছে? তো এটা তোমার পারা লাগবে না, তুমি 2টা পারো, 3টার ভিতরে 2টাই তোমার পারা কমন, তোমার প্রশ্ন, তাই না? ওকে, আসো তারপরে এই দেখো, এই দেখো Ag2CO3 এবং কপার কার্বনেট এর দ্রাব্যতা নির্ণয় করো, কোন কার্বনেটটির দ্রাব্যতা কম উল্লেখ করো। এটা কোনো প্রশ্ন হইলো? দেখো তো, মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কোন জায়গায় আসছে? বুয়েট 16-17 আসছে, বুয়েট 16-17 আসছে। গুণগত রসায়ন থেকে বুয়েট 24-25 একমাত্র অনেক বেশি প্রশ্ন দিছে। গুণগত রসায়নে, বুঝো, গুণগত রসায়নে একমাত্র বুয়েট 24-25 প্রচুর বেশি প্রশ্ন দিছে, এ বাদে এত বেশি প্রশ্ন কখনোই কি দেয় না বলতো? বুয়েটে দেয় না। আসো তাহলে সিলভার কার্বনেট Ag2CO3 এবং কপার কার্বনেটের দ্রাব্যতা নির্ণয় করো এবং কোন কার্বনেটটি দ্রাব্যতা কম উল্লেখ করো। দেখো সিলভার কার্বনেট, এটা এটা কি A2B টাইপের লবণ না? দেখো তো এটা কি A2B টাইপের লবণ কিনা? হ্যাঁ ভাই A2B টাইপের লবণ। তোমার এত কিছু লিখে দেওয়ার আসার দরকার নেই, তুমি শুধু এই লাইনটা লিখবা, তারপরে কি লিখবা বলো তো? A2B টাইপের লবণ না তুমি জানো, তাহলে KSP কত হবে বলো তো? KSP কত হবে ভাইয়া? 4s³ হবে। তুমি জানো কিনা? ইয়াস, তুমি ডিরেক্টলি লিখবা S ইকুয়াল কি? S ইকুয়াল হচ্ছে KSP/4 থার্ড রুট। ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো, এবার দেখো ভালো করে তাকাও, KSP/4, KSP কত দেখো তো? ওই যে দিয়ে দিছে 8.2 10⁻⁻12 ডিভাইডেড বাই 4, এখান থেকে অ্যান্সার পেয়ে যাবা।
শেষ। এটা কি মোল পার লিটার, মোলার। সিমিলারলি জাস্ট কি করবা, আরেকটা দাগ টানবা। এবার ভালো করে তাকাও, এটা কি কপার কার্বনেট। কপার কার্বনেটকে তুমি জাস্ট ভাঙবা, কপার 2+ আর কার্বনেট 2 আয়ন। এবার আসো ভালো করে তাকাও, এবার এস। এই দেখো এবি, এবি টাইপের লবণ, এবি টাইপের লবণ মানে এস স্কোয়ার, মানে এস ইকুয়াল কি হবে √KSP। ডিরেক্ট লিখতে হবে, তোমার বুঝতে হবে। তুমি বুয়েটে পরীক্ষা দিবা তখন কি তোমাকে কি অনেক কিছু লেখার দরকার আছে না, তুমি জাস্ট এই জায়গা থেকে জাস্ট কি করবা, ভ্যালুটা বসে দিবা। কেএসপি কত, 2.5, 10⁻⁻10। শেষ। এই জায়গা থেকে অ্যান্সারটা বের হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে এত মোলার। এবার বলো কে বড় কে ছোট, তুমি কি এটা বের করতে পারবা নাকি পারবা না বলো? এখান থেকে কে বড় কে ছোট তুমি কি এটা বের করতে পারবা নাকি পারবা না? হ্যাঁ ভাইয়া পারবো। বুঝছো তো কাহিনী? পারবা নাকি পারবা না? হ্যাঁ ভাইয়া পারবো। ডান। শেষ। বুঝা গেছে? সো তোমার কাজ হচ্ছে এভাবে কাজ করো। তারপর আসো, এটা কোনো প্রশ্ন না, বুয়েট 16-17তে আসছে, এগুলো কোনো প্রশ্ন না। দেখো 4D উপশক্তি স্তরে অরবিটাল গুলোর মানের তালিকা লেখো। তাহলে 4D উপশক্তি স্তরের জন্য বলছে, তার মানে n ইকুয়াল কত, n ইকুয়াল হচ্ছে 4, l ইকুয়াল কত 3। কেন ভাই? এটা ডি এর জন্য বলছে। হ্যাঁ 0 1 2 সরি 4D, শুধু ডি এর জন্য চাইছে। তাহলে m এর ভ্যালু কত বলো তো? -2 -1 0 1 2। এতটুকু লিখে দিলেই তোমার কাজ শেষ। এতটুকু লিখে দিলেই কি তোমার কাজ শেষ, এক শেষ। এবার তোমার কি বলেছে? প্রধান শক্তি স্তর 3 নাম্বার শক্তি স্তর হলে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারে। এখন তুমি তোমার কাজ করবা যে ভাইয়া 3 লিখবা, 0 1 2 লিখবা, 0 এর জন্য 0 লিখবা, এটার জন্য -1 0 +1 লিখবা, আর এর জন্য -2 -1 0 1 1 আর 2 লিখবা। ক্লিয়ার? এন্ড এই জায়গায় কি দিবা? প্লাস মাইনাস হাফ দিবা, প্লাস মাইনাস হাফ দিবা। এখানে অরবিটাল লিখবা, মানে বুঝছোই তো। এখানে কি করবা তুমি? এখানে জাস্ট বক্স করে করবা, তাহলে কি তোমার জায়গা বাঁচবে, কষ্টও বাঁচবে। জাস্ট বক্স করবা, জাস্ট বক্স করবা। তোমার বক্স সুন্দর হইতে হবে না, তোমার বক্স সুন্দর হইতে হবে না। এবার ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করছে, ইলেকট্রন সংখ্যা কত হবে বলো? ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখো ইলেকট্রন তুমি কিন্তু খুব ভালো করে জানো যে ভাই 0 2টা থাকতে পারে ইলেকট্রন, তাহলে এখানে 2। তুমি এখানে জানো 3 2টা থাকতে পারে ইলেকট্রন, তার মানে কত? 6। তুমি থাকতে পারে 5 2টা করে থাকতে পারে, তার মানে কত? 10। তাহলে তুমি এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কত দেখাবা? 18 দেখাবা। শেষ না তোমার কাজ? তোমার কাজ কিন্তু শেষ। তুমি জাস্ট এই যে বক্স, তোমার এই কিচ্ছু করতে হবে না, স্কেল দিয়ে টান দিতে হবে না জায়গা। তুমি জাস্ট এরকম ভাবে দাগ দিয়া লাস্টে ইলেকট্রন সংখ্যা লিখবা। এই যে দুইটা প্রশ্নে তোমাকে 10 আউট অফ 10 দিবে, 10 আউট অফ 10 দিবে। তুমি বুয়েটে পরীক্ষা দিতে গেছো, তার মানে কি তোমাকে কি এত কিছু যাই না, মানে টিচাররা কিন্তু জানে তুমি পারবা না, পারো না। তুমি একটু লিখলেই বুঝে যাবে যে এই ছেলেটা জায়গার অভাবে আর সময়ের অভাবে রোল করে স্কেল টানতে পারে নাই, এত লিখতে পারে নাই, কোনো সমস্যা নেই। বাট ছেলে কিন্তু মূল জিনিসগুলো লিখে দিছে, ছেলে কিন্তু মূল জিনিসগুলো লিখে দিছে। তো মূল জিনিস যেহেতু লেখা শেষ, মানে এখানে লিখে দাও এন, এটা এল, এটা এম, এটা এস, এটা ইলেকট্রন সংখ্যা। যে এই জায়গায় একটা কোনো মতে অ্যাব্রো থ্যাব্রো দাগ দাও, কোনো সমস্যা নাই। এই জায়গায় একটা অ্যাব্রো থ্যাব্রো একটা দাগ দাও, শেষ তোমার কাজ। তোমার কি কোনো স্কেল দিয়ে বক্স করতে হবে না। তোমাকে কি করতে হবে না বলো তো? কোনো স্কেল দিয়ে বক্স করতে হবে না। তুমি জাস্ট কি করবা? তুমি জাস্ট তোমার মন মতো 2-3টা দাগ টাইনা দিবা, শেষ। এই যে তুমি যদি এইভাবে লিখে দিয়ে আসো, তোমাকে ওরা নাম্বারে 10-এ 10 দিবে। দেখি তোমাকে পড়াইছি না? বুঝা গেছে? তুমি এত কষ্ট করতে হবে না, তুমি যা পারো জাস্ট তাই করবা। তারপর আসো, এই যে দেখো, এই যে দেখো ক্লোরাইড আয়নের উপস্থিতি কিভাবে নিশ্চিত করবে, এটা পড়াইছি কিনা? হ্যাঁ ভাইয়া পড়াইছেন। তাহলে NaCl NaI মিশ্রিত ব্রোমিন যোগ করলে কি হবে? এনাম ভাই এটা পড়ার নাই। হ্যাঁ আমি জানি এটা পড়াইনি আমি। দেখো তোমাকে দুইটা প্রশ্ন দিছে, এর ভিতরে একটা কিন্তু আমি তোমাকে পড়াইছি, রাইট? ক্লোরাইড আয়ন শনাক্তকরণ। ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কি করবে? সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি করবে। এন্ড এই সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পরবর্তীতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি করবে। এটা তুমি পারো, মানে এটা তোমার শিখাইছি, এটা শিখাইনি। কেন শিখাইনি? এটা তোমাদের দরকার নাই, এই জন্য শিখাইনি। ভাইয়া এটা আসছে কেন? যখন দরকার হবে, মানে পড়ার দরকার হবে তখন ভাইয়া পড়াবো। কাহিনী ধরতে পারছো? যখন দরকার হবে তখন ভাইয়া পড়াবো। এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথার কারণ নাই। ক্লিয়ার? ওকে, তারপর আসো, এই দেখো বুয়েট 16-17তে আসছে, এটি কোনো প্রশ্ন না। ও একটু আগে মনে হয় এটাই করে দিলাম, তাই না? এটাই করে দিলাম। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। মানে সিরিয়াসলি ভাই এইগুলোও প্রশ্ন, এগুলো তোমাদের কাছে কোনো প্রশ্ন? ভাই এটা AB2 টাইপের লবণ, তাহলে তুমি জাস্ট এতটুকু লিখবা, ভাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি হবে? ম্যাগনেসিয়াম 2+ আর 2OH-। এবার আসো, তুমি এখানে কি লিখবা? ভাই এস, ডিরেক্ট কোনো কথা নাই।
কেএসপি বাই 4 এই জায়গায় 3। কেমনে এটা আসছে, কেমনে 4s কিউব, কেএসপি মানে কি 4s কিউব, তাহলে এসি কল কি এটা, তাহলে 3 কেএসপি কত বলো 1.2 10 টু দি পাওয়ার -12 ডিভাইড বাই কত 4। শেষ, এখান থেকে অ্যান্সার বের হয়ে যাবে। জাস্ট এই দুই লাইনে অ্যান্সার বের করে দিবা, তোমাকে তারা নাম্বার দিয়ে দিবে। এই দুই লাইনে অ্যান্সার বের করে দিলে কি করবে, তোমাকে তারা নাম্বার দিয়ে দিবে। আর তো কষ্ট করার দরকার আছে মিয়া? শেষ। ওকে, 2n² দিলে হবে না। দেখো কথা বুঝো, কথা বুঝো, তোমাকে এটা বুঝতে হবে। তোমাকে দেখো কোশ্চেনের ভ্যালু দিয়ে কাজ করতে হবে, বুঝছো? এখন নরমালি চিন্তা করো, তুমি কিন্তু জানো যে 2n² দিলে 18, এইভাবে দিলেও 18। যদি এই কোশ্চেনে মনোযোগ দিও, এই কোশ্চেনে যদি 5 থাকে আর এই কোশ্চেনে যদি 5 থাকে, মানে 5 5 10, তাহলে তুমি যদি 5 নাম্বারের জন্য অ্যান্সার করতে চাও, তাহলে কি তুমি এটা করবা নাকি করবা না? অবশ্যই করবো এনাম ভাই। হ্যাঁ, যদি এইটা থাকে যে ওকে ঠিক আছে ভাইয়া, এই জায়গায় আছে 3 আর এই জায়গায় আছে 2, যদি এটা 2 নাম্বারের জন্য থাকে, তাইলে তুমি কি করবা ভাইয়া, 2n² = 18। মানে তুমি কি ধরতে পারছো? তোমাকে নাম্বার তারা তো দিয়ে দিবে, তো যদি এটার নাম্বার থাকে 2, তাহলে তুমি সূত্র বসায় দাও, আর যদি এটার নাম্বার থাকে 5, তুমি এইভাবে করো, তুমি কি দুইটাই পারো। শেষ, বুঝা গেছে? তারপরে আসো, এই যে মাঝে মাঝে এই টাইপের প্রশ্ন দেয়, এই টাইপের ছোট ছোট প্রশ্ন দেয় বুয়েটে রিটেনে। এখন কিন্তু এই ধরনের প্রশ্ন দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই বলতো? আগে কিন্তু বুয়েট রিটেন আর প্রিলি আলাদা হইতো না, এখন কিন্তু প্রিলিমিনারি আলাদা হয়, রিটেন আলাদা হয়। মানে কি, এমসিকিউ আলাদা হয়, রিটেন আলাদা হয়। এখন এই ছোট প্রশ্ন দেওয়ার জায়গা কম, বাট আগে যে আসছে এটা পড়ে যেতে হবে না। একটি ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে লাফ দিলে কি ঘটবে ভাইয়া? বিকিরণ ঘটবে। বোরের পরমাণু মডেল অনুসারে চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ লেখো। আমরা কি পারি নাকি পারি না? mvr = nh/2 পাই, পারি নাকি পারি না? হ্যাঁ ভাইয়া পারি। শেষ পড়ালেখা। এই মেয়ে এত জ্ঞান জানার দরকার আছে? ওকে, দেখো এই যে দেখো বুয়েট 14 আসছে, 2 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। সিরিয়াসলি এইগুলো কোনো প্রশ্ন না ভাই, এগুলো কোনো প্রশ্ন না। তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে দেখো, 1/λ। তুমি যা জানো তা, আমি কিন্তু এটারও শর্টকাট বলতে পারি, বাট না, বলবো না। 92 দিয়ে শর্টকাট বলতে পারি, বলবো না। কেন বলবো না? একটু কাজ করো। তাহলে 109 6 7 8 ইন্টু 1/n1², 1 কত 1² 1/2²। দেখো এই যে হাইড্রোজেন আছে, ওকে ফাইন। এবার 2 থেকে 1 আসছে, তার মানে এইটা করলেই কি আমার এখান থেকে কি আমরা ল্যামডা বের করতে পারবো না বলো তো? উল্টায় দিলে ল্যামডা কি বের হবে না? হ্যাঁ বের হবে। কোন এককে বের করবো? অবশ্যই শুধু ল্যামডার ম্যাথ ন্যানোমিটার এককে বের করবা। শুধু ল্যামডা কিসে বের করবা? ন্যানোমিটার এককে বের করবা। শেষ। ওকে, তারপর আসো, এই দেখো n = 3 হলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? দেখো বুয়েট 14-15 আসছে। লেখো অন্যান্য, মানে n = 3, তাহলে বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? এই যে দেখো, এইভাবে দিতে পারবো না, একটু আগে ভাই শিখাইছি না এরকম ভাবে বক্স করতে। তোমার এত কিছু লেখার দরকার, তোমার বক্স সুন্দর হইতে হবে না। হেই, তোমার কিন্তু বক্স সুন্দর হইতে হবে না, তুমি জাস্ট তোমার মতো দাগ টানবা। এই জায়গায় লিখবা ভাইয়া এটা n, এই যে এটা l ভাইয়া, এটা m, এটা s। শেষ, তোমার কাজ শেষ। দেখো এটা 3 -3 হলে কি হবে? 0 1 2, 0 জন্য 0 -1 0 +1 -2 -1 0 1 2। এই যে তুমি তোমার মতো জাস্ট বক্স টানবা। তুমি জানো 0 জন্য এটা 0 হয়, এই জায়গায় 0 হয়, এই জায়গায় 0 হয়, আর এই জায়গায় কি করবা? এই জায়গায় সবার জন্য ভাইয়া +-1/2। শেষ, বুঝছো তুমি কাহিনী? এই যে শেষ। তোমার বক্স সুন্দর হইতে হবে না, তোমাকে ডেটা ইনফরমেশন গুলো ঠিক মতো জায়গা মতো থাকলেই হবে। তোমার এই স্কেল করার সময় নাই, কিন্তু তুমি কিন্তু এখানে স্কেল করতে যাবা না। বুয়েটে তোমার জায়গা কম দিবে, একটা প্রশ্ন দিবে, একটু জায়গা দিব, ওই জায়গার মধ্যে তোমার কি করতে হবে? আঁকতে হবে, আর মানে লিখে আসতে হবে, আর কি অন্য প্রশ্নে যাইতে হবে। তো এটা কি অনেক তাড়াতাড়ি করতে পারবা? তো তুমি তাড়াতাড়ি কি স্কেল দিয়ে সুন্দর মতো ড্রয়িং করতে যাবা না, তুমি জাস্ট তোমার মন মতো জাস্ট বক্স গুলা দিয়ে সুন্দর মতো দিয়ে আসবা। শেষ। আসো, এই যে বুয়েট 13-14 এই প্রশ্ন ক্লাসের মধ্যে করাইছি, এই প্রশ্ন ক্লাসের ভিতরে করাইছি। ওই যে বিটা নিঃসরণ হলে কি হয়? পারমাণবিক ভর 1 একক বৃদ্ধি পায়। বিটা নিঃসরণ হলে কি হবে? পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এই যে এটা দেখো, এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে আনকমন প্রশ্ন, এগুলো হচ্ছে অনেক আগের প্রশ্ন। দেখো বুয়েট 13-14 আসছে, বুয়েট 13-14 আসছে। কি আসছে দেখো, কোন জোড়া জলীয় দ্রবণের মিশ্রণের ফলে হলুদ পদক্ষেপ তৈরি হয়? এটা তুমি জানো না, এটা তোমার পড়ার দরকার নাই, এটা অনেক আগের প্রশ্ন, বাট তুমি কি একবার দেখে যাবা, মানে কি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, এখন দরকার নাই, পরে দেখো, সমস্যা নাই, বাট নোট করে রাখবা। তারপরে এই যে দেখো, একটি যৌগের সকল নিরপেক্ষ পরমাণুর জন্য নিচের কোনটি সঠিক? তাদের সমান সংখ্যক ইলেকট্রন থাকবে আর প্রোটন থাকবে, তাই না?
কোনো আয়ন না, নিরপেক্ষ পরমাণুর জন্য বলছে, মানে কোনো আয়ন ক্যাটায়ন অ্যানায়ন না, তোমাকে বলছে নিরপেক্ষ পরমাণুর জন্য সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন থাকবে। শেষ শেষ। তারপর আসো, নিচের কোন বিক্রিয়াটি তাপ উৎপাদে? এটা আমরা সবাই জানি, না জানলে একটু জেনে নাও। ঊর্ধ্বপাতন। আমি কি করতেছি দেখো, ওকে হিট দিয়ে ডিরেক্টলি কি করতেছি, বাষ্পীভূত করতেছি, মানে ডিরেক্টলি কঠিন থেকে গ্যাসীয় করতেছি, মানে কি ঊর্ধ্বপাতন, মানে কি ও আমার হিট এনার্জিটা নিচ্ছে, মানে শোষণ করতেছে। বাষ্পীভবন, সিমিলার কাজ কাজ করতেছি, ওরে কি করতেছি, হিট দিচ্ছি, ও যাতে নিচে নামে। গলন মানে গলাচ্ছি, মানে ওরে হিট দিচ্ছি। তার মানে এরা সবাই কি তাপ হারি প্রসেস, ওরা তা আমাদের হিট শোষণ করতেছে। আর ঘনীভবন কি তাপ উৎপাদী প্রসেস। এটা হচ্ছে একমাত্র এক্সোথার্মিক প্রসেস। কি এক্সোথার্মিক প্রসেস, কেমন? এটা হচ্ছে কি এক্সোথার্মিক প্রসেস। আর বাকিগুলা কি বলতো, এন্ডোথার্মিক। বাকিগুলা কি হবে, এন্ডোথার্মিক হবে। মানে এন্ডোথার্মিক মানে কি তাপ হারি প্রসেস হবে। আসো, এগুলো ক্লাসে, এটা ক্লাসের ভিতরে করাইছি। দেখো ইউরেনিয়াম থেকে আলফা কণা নির্গত হয়। ইউরেনিয়াম মানে কত বলতো, ইউরেনিয়াম মানে হচ্ছে 92, আর 238 লেখা আছে এখানে, কি দেওয়া আছে 238, 238 আর 92। এখান থেকে আলফা যাওয়া মানে কি বলতো, 4 হিলিয়াম 2+ যাওয়া, মানে 4 হিলিয়াম 2+ যাওয়া, মানে 4, তাই না? আলফা মানে কি 4। এবার দেখো তো 238 থেকে 4 চলে গেলে কত হবে, 234। আর 92 থেকে 2 চলে গেলে কত হবে বলতো, 90। তাহলে কত হবে বলতো, এটা কি ইউরেনিয়াম থেকে আলফা গেলে এটা। তাহলে এই 234, 90 আর কি 234, 90, এটা কি থোরিয়াম। কেমনে জানলাম, 90 নাম্বার হচ্ছে থোরিয়ামের, 90 নাম্বার কার, থোরিয়ামের। সো এই যে 234, 90, এই যে দেখো, তোমাকে থোরিয়ামটাও জানতে হবে না, তোমাকে জাস্ট এটা জানলেই হবে। তারপর আসো, এই দেখো, এই দেখো, এই যে একটু আগে করাইছি, এটা একটু আগে এটা করাইছি। দেখো, যদি নাইট্রোজেন ও সালফারের একটি উপস্থিত একই প্রক্রিয়া শনাক্তকরণের জন্য জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, এটা তোমার পারার দরকার নাই। প্রক্রিয়াটি মজুদ দ্রবণ কিভাবে তৈরি করা হয়, শনাক্তকরণ প্রক্রিয়া সংশ্লিষ্ট বিক্রিয়াটি দেখাও। ওকে, এখন এখানে কথা বলছে, দেখো নাইট্রোজেন, জৈব যৌগে নাইট্রোজেন ও সালফারের একত্রে উপস্থিতি একই পরীক্ষায় শনাক্তকরণের জন্য সাধারণত কোন লবণের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। মানে এই যে দেখো, আমরা জানি এই যে দেখো থায়োসায়ানেট, আমরা কি শিখছি বলতো, এই বিক্রিয়া দেখার দরকার নেই, তুমি এই বিক্রিয়া দেখো না, তোমারে যে বিক্রিয়া শিখেছি তুমি ওই বিক্রিয়া দেখবা, তোমারে এত কিছু জানতে হবে না, যা পড়াইছি তা জানলেই হবে। দেখো আমরা ফেরিককে শনাক্ত করতে কি ব্যবহার করি বলতো, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, মনে আছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তো এই যৌগটার ভিতরে কি আছে দেখো তো, সালফারও আছে, নাইট্রোজেনও আছে, বুঝছো? সালফারও আছে, নাইট্রোজেনও আছে, সালফারও আছে, নাইট্রোজেনও আছে, বুঝছো? তো এইটার জন্য এইটাই তোমাকে হিন্টস দিছে যে ফেরিক দিয়ে আসলে তাদেরকে শনাক্ত করা হয়। এন্ড বিক্রিয়া কি, বিক্রিয়া হচ্ছে ওই যে ফেরিকের সাথে একটু আগে দেখাইছি, রক্ত লাল দ্রবণ তৈরি করে। কি তৈরি করে, রক্ত লাল দ্রবণ তৈরি করে। শেষ। তুমি যতটুকু পারো অতটুকু শিখলেই হবে, এই বাদে এক্সট্রা কোনো কিছু শিখতে নেই। ওকে, এ বাদে এক্সট্রা কোনো কিছু শেখার দরকার নেই। আসো, এবার দেখো, একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 350, এর বিকিরণ বর্ণ নির্দেশ করে। দেখো আমরা জানি 350, মনোযোগ দিয়ে খেয়াল করো, মনে আছে আমাদের টার্গেটটা কি ছিল, আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোনটি এর বিকিরণের বর্ণ নির্দেশ করে। তার মানে কি ওই যে 7টা কালার, 7টা কালার সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তারপরে আসো, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে, আকৃতি প্রকাশ করে, ক্লাসের ভিতরে পড়াইছি। পঞ্চম শক্তি স্তরে ক্লাসে পড়াইছি, এটা ক্লাসে পড়াইছি। তারপরে নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়, ক্লাসে পড়াইছি। ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবণীয় নয়, ক্লাসের ভিতরে পড়াইছি এটা। তারপরে আসো, নিচের কোনটিকে বায়ু চাপে তাপ দিলে তরলে পরিণত করা যায় না, ন্যাপথলিন। কেন, কারণ ন্যাপথলিন হচ্ছে, মাথায় রাখবা ন্যাপথলিন। তারপরে বেনজোইক অ্যাসিড, হ্যাঁ বেনজোইক অ্যাসিড, এটা কি বেনজোইক অ্যাসিড। তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে কর্পূর, নিশাদল, নাম শুনছো না, কর্পূর, নিশাদল, এরা কি ন্যাপথলিন। ন্যাপথলিন মানে কি বলতো, ন্যাপথলিন মানে হচ্ছে 2টা বেনজিন। ন্যাপথলিন মানে কি বলতো, 2টা বেনজিন একসাথে আছে এরকম। তাহলে এরা কি, এরা হচ্ছে ঊর্ধ্বপাতিত হয়। তাহলে বায়ু চাপে তাপ দিলে কি তরলে পরিণত হবে এরা, না, এদের তাপ দিলে কি হবে, ডিরেক্টলি সলিড থেকে কই চলে যাবে, গ্যাসে চলে যাবে। হিট দিলে কি সলিড থেকে গ্যাসে চলে যাবে। তার মানে যারা ঊর্ধ্বপাতিত হয় তাদের কি তুমি তরল বানাইতে পারবা না। তাহলে এই যে ন্যাপথলিন, বেনজোইক অ্যাসিড, আয়োডিন, কর্পূর, নিশাদল, এরা কি। তারপরে গন্ধক, লেখো গন্ধক, গন্ধক, গন্ধক মানে সালফার আর কি, গন্ধক। এরা কি, এরা তাপ দিলে কি হবে, সলিড থেকে গ্যাসে পরিণত হবে। তাহলে আমাকে বলো তো ন্যাপথলিন কি, তাদের মধ্যে একটা। বাকিদের দেখো লবণ, লোহা, কপার ক্লোরাইড, এরা হচ্ছে নরমাল, তাপ দিলে কি হবে, গলে যাবে, পরের প্রসেসে যাবে। বাট একে ন্যাপথলিনকে তাপ দিলে কি হবে বলতো, ঊর্ধ্বপাতিত হবে। সো এটা ব্যতিক্রম, এটাই হচ্ছে প্রশ্ন। তারপরে আসো, ওয়াও একটা প্রশ্ন দিয়েছে, এটা ক্লাসে করাইছি খুব সম্ভবত। দেখো এজিসিএল এর 100 ml এর সম্পৃক্ত দ্রবণের সাথে এত ml NaBr ও Ml যোগ করা হয়, অদক্ষেপ তৈরি হবে কিনা, এটাও ক্লাসে করাইছি। আসো করে দেই আসো করে দেই একবার। কি কি দিছে দেখো, এজিসিএল এর, বুঝো এজিসিএল এর
কি দেওয়া আছে 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে NaBr 0.03 NaBr মোলার আর 100 ml। ওকে ফাইন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, সেটা হইলো অদক্ষেপ তৈরি হবে কিনা, পদক্ষেপ তৈরি হবে কিনা। এখন দেখো তো কোন জিনিসটা মিসিং আছে, বলো কোন জিনিসটা মিসিং আছে। মিসিং আছে ভাই এখানের ঘনমাত্রা দেওয়া নাই, দেখো এখানে ঘনমাত্রা দেওয়া নাই, এখানে ঘনমাত্রা ছাড়া কি তুমি ম্যাথ করতে পারবা, পারবা না, এখানে ঘনমাত্রা দেওয়া নাই। ওকে আচ্ছা ভাইয়া এরা তো বিক্রিয়া করবে, এরা বিক্রিয়া করবে, তাহলে AgCl প্লাস NaBr কি তৈরি হবে, AgBr প্লাস NaCl। এখন তাকায় দেখো তো AgBr আর NaCl এর ভিতরে কে হাইলি সলিউবল, কে স্প্যারিংলি সলিউবল, NaCl হাইলি সলিউবল, তার মানে NaCl এর অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ কার পড়বে, AgBr এর অদক্ষেপ পড়বে। AgBr এর কি পড়বে বলো তো, অদক্ষেপ পড়বে, AgBr এর অদক্ষেপ পড়বে, দেখো AgBr এর অদক্ষেপ পড়বে, ক্লিয়ার, AgBr এর অদক্ষেপ পড়বে। এখন মনোযোগ দিও, AgBr এর অদক্ষেপ পড়বে, আমি তোমাকে বুঝাই, AgBr এর অদক্ষেপ পড়বে, বুঝো। এখন AgBr এর অদক্ষেপ পড়বে, তাহলে AgBr এর KSP দেওয়া থাকবে, তাহলে AgBr এর KSP দেওয়া আছে কিনা দেখো তো, AgBr এর KSP দেওয়া আছে, এই যে দেখো KSP দেওয়া আছে, তার মানে তো আমাদের কাজ শেষ। ভাইয়া AgCl এর KSP দেওয়া আছে যে, দেখো তো অদক্ষেপ পরে কার, উৎপাদের, তাহলে AgCl আর NaBr এর মধ্যে AgCl এর KSP এর কথা কি দরকার আছে, AgCl এর KSP কেন দেওয়া হয়েছে, এই যে দেখো খেয়াল করো তো, আমরা যদি শুধু AgCl নিয়ে চিন্তা করি, শুধু AgCl নিয়ে একটু চিন্তা করো, শুধু AgCl নিয়ে চিন্তা করো ভাই, AgCl এর Ag প্লাস আর কি বলতো Cl মাইনাস, এটা কি আমার S, এটাও কি আমার S, তাই না, মনে আছে Ag প্লাস আর Cl মাইনাস, তাহলে এটাও S এটাও S। তাহলে দেখো তো একটা জিনিস চিন্তা করে দেখো, আমি তোমাকে বললাম এই যে AgCl এর দ্রাব্যতা কত S, AgCl এর দ্রাব্যতা S, তাহলে KSP কত হবে ভাই, S স্কয়ার হবে, তাহলে S ইকুয়াল কি হবে, √KSP হবে। এখন চিন্তা করো তো, মনোযোগ দিয়ে খেয়াল করো তো, আমরা জানি না, আমরা এই জিনিসটা কি জানি কিনা যে ভাইয়া AgCl এর কেন 20 মিনিট, AgCl এর দ্রাব্যতা কত বলতো, AgCl এর দ্রাব্যতা কত S, এন্ড দেখো AgCl এর ঘনমাত্রাও কত বলতো, ঘনমাত্রাও S। কেন কেন কেন, আমরা জানি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা আর দ্রাব্যতা কি হয়, সেম হয়, তাই না, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা সেম হয়, দ্রাব্যতা সেম হয়। এখন দেখো তো এই জায়গায় কি দেওয়া আছে না, AgCl সম্পৃক্ত দ্রবণ, তার মানে AgCl এর ঘনমাত্রা কি হবে, AgCl এর দ্রাব্যতার সমান হবে। তাহলে এই যে ঘনমাত্রাটা যে দেওয়া নাই, এই যে ঘনমাত্রা যে দেওয়া নাই, এই ঘনমাত্রাটা কোন জায়গা থেকে পাবা তুমি, √KSP থেকে পাবা। এই যে ওরা KSP দিয়ে দিচ্ছে, তাহলে এর রুট করলে কি হবে, তুমি ঘনমাত্রা পেয়ে যাবা, বুঝা গেছে। তাহলে এখানে AgCl এর ঘনমাত্রাটাই দ্রাব্যতা, এটা বুয়েটের প্রশ্ন ভাইয়া, তোমার সব খাওয়াই দিবে না, তোমারে হাতে তুলে খাওয়াই দিবে না, তোমাকে নিজে নিজে খাইতে হবে। তাহলে আমার দরকার AgBr, তাহলে আমি AgBr এর কি করব, AgBr এর KIP বের করবো, এতটুকু তো আমরা সবাই জানি, বাট ওর ঘনমাত্রা আর আয়তন, ওর ঘনমাত্রা আর আয়তন তো আমার জানতে হবে। তাহলে ওর ঘনমাত্রা দেওয়া নাই, ওর ঘনমাত্রাটা কই থেকে বের করব, KSP থেকে বের করব। কেন, কারণ এটা সম্পৃক্ত দ্রবণ, যেহেতু এটা সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা যা, দ্রাব্যতা তা, আমার দরকার ঘনমাত্রা, তাহলে KSP দেওয়া আছে, KSP থেকে আমি কি বের করতে পারবো, দ্রাব্যতা বের করতে পারবো। শেষ পড়ালেখা, বুঝা গেছে। দেখো পড়ালেখা কত সহজ। আসো তারপরে বুয়েট 9 দশে আসছে, পটাশিয়ামের শিখার কালার কি, পটাশিয়ামের কালার হচ্ছে বেগুনি, সোডিয়ামের কালার হচ্ছে সোনালী হলুদ, তারপরে ক্যালসিয়ামের কালার হচ্ছে ইটের মতো লাল, বুঝা গেছে। তো এগুলো আমরা জানি না, জানি। নিচের কোন তরলটির মিশ্রণ, নিচের কোন তরল আংশিক মিশ্রণীয়, দেখো পানীয় ইথার, পানীয় অ্যালকোহল, পানীয় CCl4, পানীয় ইথানোয়িক অ্যাসিড, এর ভিতরে আংশিক মিশ্রণীয় কোনটা, পানীয় ইথার। এটা কোন জায়গা থেকে আসছে, এটা বাইরের পড়া, তুমি জাস্ট একটু ইনফরমেশন মনে রাখবা, সবকিছু পড়তে হয় না। কোন পরমাণু নিট আধান +1, 18টা ইলেকট্রন আছে, 20টা নিউট্রন আছে, এটির প্রোটন সংখ্যা কত, মানে বুঝি নাই, দেখো তোমারে বুঝাই। সেটা হইলো একটা পরমাণুর আধান হচ্ছে +1, মনে করো X হচ্ছে আমার পরমাণু, এর আধান হচ্ছে +1, নিউট্রন 20টা আর প্রোটন কয়টা, 18টা ইলেকট্রন আছে। খেয়াল করো, তুমি একটা জিনিস বুঝতেছো, 18টা ইলেকট্রন, X প্লাস এর 18টা ইলেকট্রন কখন হবে বলতো, ইলেকট্রন 18টা কখন হবে, যখন ও একটা ছাইড়া দিছে দেখে ইলেকট্রন 18টা, মনে আছে। যেমন দেখো নরমালি চিন্তা করো, সোডিয়াম
সোডিয়াম প্লাস, ওর ইলেকট্রন কয়টা ভাইয়া? ওর ইলেকট্রন কয়টা ভাই? ওর ইলেকট্রন কয়টা? ওর ইলেকট্রন 10টা। কেন ওর ইলেকট্রন 10টা? ও একটা ছাইড়া দিছে দেখে ওর ইলেকট্রন 10টা। তার মানে ওর ইলেকট্রন কয়টা ছিল? অ্যাকচুয়ালি ছিল 11টা, একটা ছাইড়া দিছে দেখে 10টা। দেখো তাহলে সোডিয়াম প্লাস এক্স প্লাস 1, ওর ইলেকট্রন 18টা বলে দিছে। দেখো বলে দিছে প্রোটন কয়টা? 18টা ইলেকট্রন বইলা দিছে। মানে অ্যাকচুয়ালি ওর 19টা ইলেকট্রন ছিল, 19টা ইলেকট্রন ছিল, একটা ছাইড়া দিছে দেখা, একটা ছাইড়া দিছে দেখা, একটা ছাইড়া দিছে দেখা 18টা ইলেকট্রন হয়েছে, তাই না? তাহলে 19টা ইলেকট্রন একটা মৌলের ভিতরে আছে, তার মানে ওর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 19। তার মানে এটা কি 19, মানে পটাশিয়াম। এটা কি? পটাশিয়াম। দেখো পটাশিয়াম, পটাশিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা কত বলো তো? ইলেকট্রন সংখ্যা কত? 18। কেন ভাইয়া? আসলে অ্যাকচুয়ালি পটাশিয়ামের ইলেকট্রন ছিল 19টা, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াতে, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াতে ও 18টা ইলেকট্রন হয়েছে। তাহলে যার ইলেকট্রন 19টা তার প্রোটন সংখ্যা কত হবে? 19ই হবে। বুঝছো তো কাহিনী? খেলা কত? ওকে, খেলা কত? আসো তারপরে নিচের কোন মৌলসমূহের গ্রুপগুলো থেকে আইসোটোনিক পরমাণুগুলো বাছাই করো? 14, 6, 15, 7, 16, 8। দেখো সবার গ্যাপ কি সেম না? 14 থেকে 6 বাদ দিলে কত? 8। 15 থেকে 7 বাদ দিলে কত? 8। 16 থেকে 8 বাদ দিলে কত? 8। তার মানে কি সবার 8। এখানে সবার নিউট্রন কয়টা বলো তো? সবার নিউট্রন সংখ্যা এখানে 8টা, তাই আইসোটোন এরা। তারপর আসো বুয়েট 9 আসছে, বুয়েট 8, 9 আসছে। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দাও। ওকে, হাইড্রোজেনের ভর 1 গ্রাম মানে কি? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গ্রাম মানে কি? এত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর 1 গ্রাম। কমন সেন্স। সমারফিল্ডের, এটা ক্লাসে করাইছি, পারমাণবিক অরবিটাল কেমন হওয়া উচিত? ডিম্বাকৃতি হওয়া উচিত। L = 3 হইলে কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? পারবো না? পারবো। ইলেকট্রিক বাল্ব হলুদ রঙের বিকিরণ ছড়ায়, তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার, নিক্ষেপিত ফোটনের শক্তি কত জুল। দেখো তো এটা কোনো প্রশ্ন হইলো? এটা কোনো প্রশ্ন হইলো? দেখো বুয়েট 6 সাথে আসছে ভাই। গুণগত রসায়ন থেকে বুয়েটের সবচেয়ে সহজ প্রশ্ন আসে। বুয়েটে সব চ্যাপ্টারের প্রশ্ন কঠিন হইলো, একমাত্র গুণগত রসায়নের প্রশ্ন অনেক সহজ। আসলে একটু ভাব নিলাম, আমরা যখন ফুল একটা চ্যাপ্টার শেষ করব, তারপরে তুমি প্রশ্ন ব্যাংক খুললা দেখো, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, যে কোনো প্রশ্ন ব্যাংক খুললা দেখো, দেখবা হচ্ছে গিয়ে কি তোমার সব প্রশ্ন সহজ থাকবে। বুঝা গেছে? আসো এখানে কি বলছে? বিকিরণ ছড়ায়, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, শক্তি জিজ্ঞাসা করছে। মানে দেখো তো ইকুয়াল কি ভাইয়া? hc/λ। তাহলে h কত বলো? h কত? 6.626 10⁻⁻34। কেন? SI ইউনিটে নিবা। c কত? 3 × 10⁻8। ল্যামডা কত বলো তো? ল্যামডা হচ্ছে 589 ন্যানোমিটার। তাহলে 589 10⁻⁹ বুঝা গেছে? পড়ালেখা অনেক সহজ। জিঙ্ক ক্লোরাইডে NaOH দিলে কি ঘটে? এটা তোমার আপাতত জানার দরকার নেই, এটা যদিও আমরা পড়াইছি। দেখো NaOH যেই কথা, NH4OH একই কথা, মাথায় রাখবা। NaOH দিয়ে যা শিখছো, NH4OH দিয়ে যা শিখছো, ওইটা NaOH দিয়ে চালাই দিবা। তাহলে জিঙ্কের ভিতরে যদি OH দাও, তাহলে কি হবে? জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ পড়বে। এর ভিতরে তুমি যখন আবার NaOH দিবা, তখন কি সোডিয়াম জিঙ্কেট হবে? সোডিয়াম জিঙ্কেট হবে। পড়ছি নাকি পড়ি নাই? পড়ছি। এর ভিতরে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড দিবে, এই লাইনটা লেখার দরকার নাই, বুঝছো? এই লাইনটা লেখার দরকার নাই, এই লাইনটা লেখার দরকারই নাই, তোমার শিখারই দরকার নেই এই লাইন, তোমার এই লাইন শিখারই দরকার নাই। তোমার যতটুক শিখাবো ওটুক শিখো। জিঙ্ক আর NH4OH শিখাইছি না? তাহলে জিঙ্ক 2+ NH4OH এর ভিতরে দিলে কি হবে? জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হবে। জিঙ্ক হাইড্রোক্সাইডের ভিতরে NaOH দিলে কি হয়? সোডিয়াম জিঙ্কেট হয়, Na2ZnO2। মনে আছে? সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হয়। শেষ। কোনটি পানিতে অদ্রবণীয়? শিখাইছি, এটা বুয়েটে আসছে। তারপরে হাইড্রোজেন পরমাণুর জন্য কোন বর্ণালী সারিটি দৃশ্যমান? দৃশ্যমান কে? বামার সিরিজ। লাইমেন কি বলতো? লাইমেন হচ্ছে ইউভি। ব্রাকেট, পাসচেন, দুইটাই কি বলতো? আয়ার। দুইটাই কি বলতো? আয়ার। তারপরে নিচের ধর্মগুলোর জন্য একটি পরমাণুর জন্য, নিচের কোন ধর্মগুলো একটা পরমাণুর জন্য নির্দিষ্ট? প্রোটন। দুটি পাত্রে Ki এর জলীয় দ্রবণ, KCl এর জলীয় দ্রবণ আছে। দ্রবণ দুইটি কিভাবে শনাক্ত করবা? দেখো KCl এর দ্রবণটা তুমি কেমনে শনাক্ত করবা? Cl এর দ্রবণ তুমি কেমনে শনাক্ত করো বলো তো? AgNO3 দিলে AgCl এর সদাহধক্ষেপ তৈরি হয়। এটা কি পড়াইছি না? হ্যাঁ ভাই পড়াইছি। একটা পড়াই নাই, একটা জেনে রাখবা, AgI এর হলুদ অধক্ষেপ তৈরি হয়। AgI এর কি তৈরি হয় বলো তো? হলুদ অধক্ষেপ তৈরি হয়। দ্যাটস ইট। এতটুকু তুমি জানি না দিলেই হয়ে যাবে। মানে একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস জানো, দেখো Cl- কেমনে শনাক্ত করি আমরা? সিলভার নাইট্রেট দিয়ে শনাক্ত করি। সিলভার নাইট্রেট দিলে কি হয় বলতো? ও AgI এর সাদা অধক্ষেপ তৈরি করে। AgCl এর কি তৈরি করে? সাদা অধক্ষেপ তৈরি করে। কি তৈরি করে? সাদা অধক্ষেপ তৈরি করে। এন্ড এই AgCl টা NH4OH এর ভিতরে দিলে কি হবে বলতো? ওই যে একটু আগে শিখাইছি, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডের দ্রবণ তৈরি করে ফেলবে। এটা কি?
দ্রবণ, দ্রবণ মানে কালার ক্লিয়ার দ্রবণ তৈরি করবে। ওকে, দ্রবণীয়, দ্রবণীয় মানে কি ক্লিয়ার হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। সাদা থাকবে, সাদা থাকবে না, বর্ণহীন মানে সাদা থাকবে না। এই যে সাদা কালার যে অধক্ষেপে তৈরি হয় NH4OH এর ভিতরে দিলে কি ও বর্ণহীন হয়ে যায়, মানে দ্রবণীয় হয়ে যায়। বাট যখন আয়ের ভিতরে দিবা, এই জিনিসটা একটু মনে রাখো, দেখো যখন আয়ের ভিতরে তুমি আয়োডাইডের ভিতরে তুমি যখন সিলভার নাইট্রেট দিবা, তখন এটা কি হবে বলো তো? সিলভার আয়োডাইড হবে। সিলভার আয়োডাইডের কি হবে? হলুদ অধক্ষেপ করবে। এন্ড সিলভার আয়োডাইড কি করবে না? NH4OH এর সাথে কোনো রিঅ্যাকশন করবে না। রিঅ্যাকশন করলে তো হইতোই, রিঅ্যাকশন করলে তো ক্লোরাইডের সাথে মিলে যাবে, মিলবে না? মিলবে। এবার আসো, তিনটে চারটা কালার একটু মনে রাখো ভাইয়া, এগুলো আমরা পড়াবো পরের চ্যাপ্টারে। সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এদের কালারটা একটু মনে রাখো, বুঝছো? এদের কালারটা একটু মনে রাখো, এদের কালারটা একটু মনে রাখো। আসো এদের কালারটা ভাই একটু লিখে দিই। এটা দেখো বর্ণহীন, কি এটা? বর্ণহীন। এটা এটা কি? এটা বলতো, এটা হচ্ছে সাদা। এটা কি বলতো? সাদা। এজিবিআর, এজিবিআর কি বলতো? হলুদ। এটা হচ্ছে হলুদ না, এটাকে বলবো হালকা হলুদ। হালকা হলুদ মানে পেল ইয়েলো। এটা কি? পেল ইয়েলো। বা এটাকে আরেকটা নামে ডাকা হয় ক্রিম কালার। কি বলা হয় বলতো? ক্রিম কালার। আর এজিআই এর কালারটা একটু জানা রাখো, এজিআই এর কালার কি? হলুদ। এজিআই এর কালার কি বলতো? হলুদ, মানে পিওর হলুদ যেটা, হ্যাঁ পিওর হলুদ। এই যে এখন দেখো একটা জিনিস, তুমি অ্যাডমিশনের ক্লাস করতেছো দেখে কি তোমার অনেক কিছু এক্সট্রা জানতে হচ্ছে? জানতে হতেই পারে। তোমার দরকার হচ্ছে 22টা লেকচার শেষ করা। 22টা লেকচার যারা পারবে তারা এগুলো অটোমেটিক পারবে। 22টা লেকচার তুমি পারো না, তাহলে তুমি এটা কেমনে পারবা ভাই? একটু তো বিবেক রাখো, একটু তো বিবেক রাখো। তুমি 22টা লেকচার শেষ করো নাই, তুমি এই ক্লাস করলে লাভ আছে? লাভ নাই। এটা কিন্তু অ্যাডমিশন ক্লাস, রাইট? এটা হচ্ছে অ্যাডমিশন ক্লাস। ওকে, ডান। আসো, হুন্ডের নিয়ম লেখো। পাইছো? হুন্ডের নিয়ম যে পরীক্ষায় আসতে পারে, আসতে পারে। দেখো বুয়েট 5-6 আসছে। নিচের কোন পরমাণুটি সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটাল চিত্র হিসেবে গণ্য হবে না? দেখো এটা ঠিক আছে, একটা 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 একটা, তারপরে ওকে একটা একটা একটা, দেন আরেকটা, একটা 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 একটা, আবার উল্টা উল্টা উল্টা, আবার এখানে একটা। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। দেখো এইটা ঠিক নাই, ভালো করে দেখো। 1 2 3 4। ওকে ভাইয়া, এরকম 2টা বক্সের কিছু আছে না ভাই? এটা 3টা বক্সের, বুঝছো? এটা কয়টা বক্সের? 3টা বক্সের। 2টা বক্সের কিছু আছে। পি অরবিটাল কয় বক্সের বলো? পি অরবিটাল 3 বক্সের, তাই না? পি অরবিটাল 3 বক্সের, পি 3 বক্সের, এস এক্স বক্সের। বাট 2 বক্সের কিছু আছে না? 2 বক্সের কিছু নাই। তার মানে কি? এটা ভুল। এটাই কিন্তু ভুল। এটাই কি বলতো? ভুল। এটাই ভুল। আসো আবার ভাইয়া, আবার 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 এই যে একটু আগের ম্যাটটা, একটু আগের ম্যাটটা দেখো, একটু আগের ম্যাটটা, এই যে এই যে এই যে এই যে দেখো, এই যে এই ম্যাটটা। কোন ম্যাটটা বলো তো? ভাই রে ভাই, কত কিছু পড়াই ফেলছি রে তোদের, রে কত কিছু পড়াই ফেলছি। এই দেখো বুয়েট 9-10 যেটা আসছে, এই প্রশ্নটাই বুয়েট 4-5 আসছে, মানে বুয়েট 4-5 আসছে। কই গেল রে? হ্যাঁ, এই দেখো যেটা বুয়েট 9-10 আসছে, এটাই কি বুয়েট 4-5 আসছে। তারপরে আসো, কপার আয়ন শনাক্তকরণের পরীক্ষা। এই যে দেখো আজকে লিখে দিছিলাম, আজকে লিখে দিছিলাম। দেখো প্রথমে হালকা নীল, পরে কি গাঢ় নীল। প্রথমে হালকা নীল, পরে গাঢ় নীল। দেখছো এটা বুয়েট 4-5 আসছে। এই 4-5 তো বেটা তোর জন্ম হয়নি, 4-5 তো তোর জন্ম হয়নি। 4-এ আমি স্কুলেই উঠি নাই বেটা। এই 2004 সালের প্রশ্ন, 2004 সালে তো আমি স্কুলেই উঠি নাই। আমি স্কুলে উঠছি 2005-এ, মানে ক্লাস 1-এ পড়ি আমি 2005-এ। আমি প্লে, নার্সারি, কিন্ডার গার্ডেন পড়ি নাই। প্লে, নার্সারি, কিন্ডার গার্ডেন এগুলো যে পড়ানো হয় এগুলো আমি জানি না, মানে আমার আইডিয়া নাই। আমার আম্মা আমারে বাসায় পড়াইছে, আমাকে 1-এ ভর্তি করাই দিছে ডিরেক্ট। ওকে, 2005-এ আমি ক্লাস 1-এ ছিলাম, 2005-এ আমি ক্লাস 1-এ ছিলাম। 2004-এর প্রশ্ন এটা, ওই টাইমে আমি স্কুলেও উঠি নাই, আমার স্কুলিং শুরু হয় নাই। আর আপনার তো জন্ম, মেবি আপনার জন্মও হয় নাই। দেখো ওই আমলের প্রশ্ন। দেখো অ্যামোনিয়া ও কপার দ্রবণের মধ্যে HCl চালনা করলে, এটা তোমার দরকার নাই, এগুলো তোমার লাগবে না আসলে, বুঝছো? এগুলো অনেক আগের প্রশ্ন, অনেক আগের প্রশ্ন, মানে এগুলা তোমাদের অত বেশি প্রয়োজন নাই। বাট আমরা জানি, যেমন এই যে দেখো ফেরিকের ভিতরে OH দিলে কি ফেরিক হাইড্রোক্সাইড হয়, বাদামি কালার। এটা তুমি জানো, এমন না যে জানো না। এই দেখো সোডিয়াম জিঙ্ক হাইড্রোক্সাইডের ভিতরে NaOH দিলে সোডিয়াম জিঙ্কেট হয়, মনে আছে? তুমি জানো, তাই না? ওকে, এই যে এটা আমরা ক্লাসে করাইছি, এটা আমরা ক্লাসে করাইছি। দেখো এটা বুয়েট 13-14-তে আসছে, বুয়েট 13-14-তে আসছে এটা। এই যে বিটা রশ্মির যে ব্যাপারটা। তারপরে লুইস ডি ব্রগলি মতে কোন সমীকরণটি ইলেকট্রনের কণা আর তরঙ্গের সমীকরণ দেয়? এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, মনে আছে? ল্যামডা ইকুয়াল H/mv। ওই যে এটা কি আমার তরঙ্গ, আর এটা কি আমার কণা। তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম। স্ফটিকীকরণ প্রক্রিয়ায় খাঁটি উৎপাদ উৎপন্ন হয়। হ্যাঁ সত্য।
এই যে দেখো এটি 9-10 এর ম্যাথ, এই যে দেখো এটি 9-10 এর ম্যাথ, কোন আইসোটোপটা কত পরিমাণ আছে, কোন আইসোটোপ কত পরিমাণ আছে। এখন এটারে কেমনে ভর বের করবা, ওর সাথে ওরে গুণ করবা, ওর সাথে ওরে গুণ করবা, ওর সাথে ওরে গুণ করবা, ডিভাইড বাই 100, তাহলে কি আসবে, তোমার পারমাণবিক ভরটা এসে পড়বে, আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় পারমাণবিক ভর এসে পড়বে। তারপরে এই যে এই প্রশ্ন তুমি জানো, ইলেকট্রন, যেমন এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে বলছে, লিখলাম। তারপরে ক্রোমিয়ামের ভর 52, 28 নিউট্রন থাকলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা লিখতে বলছে, লিখলাম। কত সালে আসছে, বুয়েট 1-2 আসছে। বুয়েট 1-2 এর আরেকটা প্রশ্ন দেখো, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত। এই সিরিয়াসলি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে, এত কিছু লেখার দরকার নেই, তুমি কিন্তু এত কিছু লিখবা না, তোমার কিন্তু এত জায়গা নাই। তুমি কি করবা, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল, বা সিলভার ক্লোরাইড মানে কি এজিসিএল, এজিসিএল এর দ্রাব্যতার গুণফল মানে কি কেএসপি, কেএসপি মানে কি রে ভাই এস স্কয়ার, তাহলে এস ইকুয়াল কি হবে রুট ওভার কেএসপি হবে, কি হবে রুট ওভার কেএসপি হবে, তাহলে রুট ওভার কেএসপি কত 1.6 10 টু দি পাওয়ার -10 হবে, কি হবে 1.6 10 টু দি পাওয়ার -10, তাহলে দ্যাটস ইট, এত মোলার, শেষ পড়ালেখা, এত মোলার রুট ওভার এত, এই যে রুট ওভার এত, শেষ। তারপরে বুয়েট 1-2 আসছে, এই যে এটাও ক্লাসের ভিতর করাইছি। আলফা, তুমি যদি নাইট্রোজেনের আলফা দিয়ে হিট করো তাহলে কি হবে, অক্সিজেন, অক্সিজেন কত 17-8, আর হচ্ছে প্রোটন, এটা কি প্রোটন। এখন বলো এনাম ভাই, আপনি আমাকে বলছিলেন বুয়েটের 24 বছরের প্রশ্ন সলভ করাবেন, মানে 2001 থেকে নিয়ে 2024 পর্যন্ত, 1 থেকে নিয়ে 24 পর্যন্ত আপনি বুয়েটের 24 বছরের প্রশ্ন সলভ করাবেন। আমাকে বলেন আমি কি আমার কথা রাখছি কিনা, বুয়েটের 24 বছরের প্রশ্ন সলভ করাই দিছি কিনা, বলেন। বুয়েটের 24 বছরের প্রশ্ন সলভ করাই দিছি, আর কি লাগবে আপনার জীবনে বলেন, আর কি লাগবে। আপনাকে কোনো বই কিনতে বলছি আমি এখন পর্যন্ত, বলি নাই। আমি বলছি না, কেন বলছি, কারণ আমি সব দিয়ে দিব আপনাকে। মানুষ অ্যাডমিশনেরটা করাইতে মানে করতে বলে যে তোমরা কইরো পারলে, আর আমি তোমাকে করাইয়া দিলাম। আমি নতুন চ্যাপ্টারে যাওয়া পছন্দ করি না, আগের চ্যাপ্টার শেষ না হলে নতুন চ্যাপ্টার আমি পড়ানো পছন্দ করি না। আপনি আমার কাছে পড়তে আসছেন, সিরিয়াস থাকবেন ভাই, আপনাকে সুন্দর করে ধরে ধরে সব পড়াই দিব, ক্লিয়ার। এখন আমাকে বলেন যে আপনি বুঝছেন নাকি বুঝেন নাই, আর কোনো কথা বলবো না আমি। এই যে বইটা 24 বছরের প্রশ্ন সলভ করাই দিলাম। যারা 1 থেকে 22 নাম্বার পর্যন্ত ক্লাস করছেন, বুকে হাত দিয়ে বলেন তো এইখানে আপনার প্রশ্নগুলো কি অনেক কঠিন লাগছে? অবশ্যই না, প্রশ্ন কঠিন হওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ আছে না। আমাকে বলেন বুঝছেন কিনা তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ভাইয়া আমার এক ফ্রেন্ড এখন আপনার কোর্সে ভর্তি হতে চাইতেছে, এখন কি সম্ভব? সে কবে ক্লাস করবে? কেন, তাড়াতাড়ি ভর্তি হইতে বলেন, সে নতুন চ্যাপ্টারে ক্লাস শুরু করবে আমার সাথে, আমার সাথে সে নতুন চ্যাপ্টারে ক্লাস শুরু করবে, আর আগের ক্লাসগুলা সে নিজে নিজে বাসায় করতে থাকবে রুটিন ওয়াইজ, কেমন? শেষ। এখন আমাকে বলেন ভাইয়া, সবাই একটু কথা বলো, যারা এতক্ষণ ক্লাস করছো তারা বলো। এনাম ভাই আপনি কি ঢাকা মেডিকেলের সব পুরো প্রশ্ন ব্যাংক সলভ করাইছেন? উত্তর হচ্ছে ইয়েস। ঢাকা ভার্সিটি পুরো প্রশ্ন ব্যাংক সলভ করেছেন? উত্তর হচ্ছে ইয়েস। সাস্টের প্রশ্ন ব্যাংক সলভ করেছেন? উত্তর হচ্ছে ইয়েস। ভাইয়া বুয়েটের প্রশ্ন সলভ করেছেন? উত্তর হচ্ছে ইয়েস। তোমাকে 4-5টা অ্যাডমিশনের ক্লাস নিলাম, তোমার কয়টা অ্যাডমিশনের ক্লাস নিছি তোমাকে, মানে তোমার টোটাল অ্যাডমিশনের ক্লাস নিছি কিন্তু ভাইয়া 4টা, ঢাকা ভার্সিটি সাস্ট, মেডিকেল আর বুয়েটের 2টা, 4টা ক্লাস তোমাকে নিছি নাকি নেই নাই বলো? তোমার 4টা ক্লাস কি ভাইয়া নিছি নাকি নেই নাই? হ্যাঁ ভাইয়া নিছেন, শেষ। আর কি চাও বলো? এখন আমাকে একটু বইলো, তোমার গুণগত রসায়ন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? আমি আর কিছু বলবো না তোমাদেরকে, ওকে? তোমরা এবার কথা বলো, আমার সাথে একটু আড্ডা দাও, চলো। ঠিক আছে, বলো গুণগত রসায়নের কোনো কিছু তোমার কি বাকি আছে নাকি নাই, বলো। গুণগত রসায়নের কোনো কিছু তোমার কি বাকি আছে নাকি নাই? আমার মনে হয় আমি কোনো কিছু বাকি রাখি নাই, বুঝছো? বলো গুণগত রসায়নের কোনো কিছু কি তোমার বাকি আছে ভাইয়া, বলো। তাড়াতাড়ি কথা বলো, কথা বলো, এই কথা বলো। বুয়েটের 24 বছরের প্রশ্ন সলভ করাই দিলাম। আমার মনে হয় না মানে তোমার আর কোনো কিছু বাকি আছে, ওকে? ভাইয়া কিন্তু ভাইয়ার দায়িত্ব পালন করতেছে। এখন দেখো, তোমরা যদি আগের ক্লাসগুলো শেষ না করে আসো,
তোমরা আগের ক্লাস যদি না শেষ করো তাহলে কিন্তু ভাইয়া বুঝবা না, আমি বারবার করে বলতেছি আগের ক্লাস তোমাকে শেষ করতে হবে, তারপরে তোমাকে কি করতে হবে বলো তো, আগাইতে হবে। আগের ক্লাস যদি তুমি না শেষ করো তুমি লাভ নাই, বুঝছো? ওকে, ডান। ক্লাসের পরে ভাইয়া স্লাইড দেন। হ্যাঁ ভাইয়া স্লাইডটা আমি দিয়ে দেই। দেখো শোনো, এটা আজকে না, আরো 2 মাস আগে আমি তোমাকে একটা ফোল্ডার দিছি। দেখো আমি তোমাকে দেখাই, এই যে ক্লাস, তুমি ফিচার্ডে যাবা, এই যে ক্লাসের গ্রুপে ফিচার্ড আছে, ফিচার্ডে যাবা। ফিচার্ডে এই যে দেখো, এই যে দেখো, দেখো ফিচার্ডে আমার সাদা পাঞ্জাবি পরা একটা ছবি আছে, দেখছো? ফিচার্ডে যাবা, ফিচার্ডে সাদা পাঞ্জাবি পরা একটা ছবি আছে, দেখো সাদা পাঞ্জাবি পরা একটা ছবি আছে। এই যে ছবিটাতে দেখবা সব ক্লাসের স্লাইড পাবেন এই ফোল্ডারে, আমি দিয়ে দিছি। দেখো এইটার ভিতরে চাপ দাও, চাপ দাও তুমি, এই দেখো গুণগততে ঢুকো, দেখো এই জায়গায় এখন পর্যন্ত, ভাই এখন পর্যন্ত কয়টা লেকচার নিছেন? আজকে 26 নাম্বার লেকচার। এই দেখো এখানে সব দেওয়া আছে ভাই। আজকে 26 না মেবি, বুঝছো? আমার কাউন্টিং একটু ভুল হচ্ছে, মানে 24 হচ্ছে যে ঢাকা ভার্সিটিটা ছিল, 25 এইটা, 26 এটা, আজকে 27 নাম্বার ক্লাস, সরি আজকে 27 নাম্বার ক্লাস, সরি সরি সরি। এই দেখো, এই দেখো ভাইয়া, এই যে 26 পর্যন্ত সব আছে ভাইয়া, সব তোমাকে এটা আমি আজকে দিছি। এই দেখো কবে দিছি বলো তো, কবে দিছি? 25 জুন, 25 জুন দিছি। এই যে এই ফোল্ডারটা 25 জুন দিছি। একটু স্মার্ট হইতে হবে, বুঝছো? একটু স্মার্টলি পড়ালেখা করতে হবে। আমি আমার ক্লাসের